প্রয়াগরাজে মহাকুম্ভ 2025। ওই যে দেখছেন তাঁবু দিয়ে তৈরি হওয়া একটা মস্ত শহর, যদিও কয়েকদিনের জন্য তৈরি হওয়া শহর, কিন্তু কদিনের এই শহরের লোকসংখ্যা ভারত তথা পৃথিবীর যে কোনো শহরের থেকে অনেক অনেক বেশি। এই শহরের স্থায়ী বাসিন্দা ভারত তথা পৃথিবীর নানা প্রান্তে বাস করা সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বী নানান মত ও পথের সাধু সন্ন্যাসীরা। তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। আর এই সময় এই শহরে যারা পুণ্যভ্রমণে আসেন তাদের সংখ্যা ধরলে গড়ে প্রতিদিন জনসংখ্যা প্রায় 3 থেকে 5 কোটির মধ্যে চলে যায়। ওই তাঁবুর শহর টেন্ট সিটি হলো আসলে কুম্ভ মেলা। আর এবারের কুম্ভ মেলা সে তো মহাকুম্ভ মেলা। আর যাদের আমাদের মতন সৌভাগ্য হয়নি এই মহাকুম্ভ মেলা ভ্রমণের, তারা আমাদের সঙ্গে চলুন, দেখে নিন এই মহাকুম্ভ মেলা এবং অনুভব করুন মহাকুম্ভ স্থানের আনন্দ। 2রা ফেব্রুয়ারি 2025, বসন্ত পঞ্চমীর আগের দিন যাওয়া ঠিক করলাম। এই ধরুন আমাদের প্ল্যান হচ্ছে 4 ঘন্টার প্ল্যান, মানে আমাদের টিকিট তো বাতিল হয়ে যাওয়ার মতো ওয়েটিং লিস্টে ছিল। 4 ঘন্টার আগেই কনফার্ম হলে আমরা যাব। তার মধ্যে আমি একা মাত্র যেতে পারি, বাকিরা জানতোই না যে যাবে। হঠাৎ করে বললো যাবো চল, মানে উঠলো ভাই কুম্ভ যাই। আহারিতলার ঘাট। আহারিতলার ঘাট থেকে হাওড়া স্টেশনে পৌঁছে নেতাজি এক্সপ্রেস ট্রেন ধরলাম। 14 ঘন্টার রাতভর যাত্রার পর সকাল 10:45 প্রয়াগরাজ স্টেশনে পৌঁছালাম। স্টেশন থেকে নেমেই স্টেশন চত্বরে পেলাম একটা মহাকুম্ভের সেলফি পয়েন্ট, যা বর্তমান মহাযুগের প্রাক্কালের বার্তা বহন করে। আমরা একটা গ্রুপ সেলফি তুলে রওনা হলাম। স্টেশন থেকে বেরিয়েই আমরা রওনা হলাম ত্রিবেণী সঙ্গমের ঘাটের উদ্দেশ্যে। প্রথমেই পেলাম মহাকুম্ভের দ্বার। গুগল ম্যাপ দেখালো এখান থেকে সঙ্গম ঘাটের দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার। কিন্তু ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যাত্রাপথ আরও 1.5 থেকে 2 কিলোমিটার বেশি। সব মিলিয়ে প্রায় 11 থেকে 12 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে, কারণ গাড়ি ঘোড়ার আপাতত কোনো বন্দোবস্ত নেই। চারিদিকে কঠোর নিরাপত্তা। কচ্ছদ্বার সঙ্গমের মেন দ্বার। আমরা সঙ্গমের যাওয়ার পথের অন্যতম প্রধান দ্বার কচ্ছপ দ্বারে পৌঁছালাম। রাস্তার দুধারে অসংখ্য ভান্ডারায় বিনামূল্যে খাদ্য ও জল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু আমরা ঠিক করেছিলাম স্নান করার আগে আমরা কোনো খাদ্য গ্রহণ করব না, আর আমাদের নিজেদের সঙ্গে থাকা জল ব্যবহার করছিলাম। তবে আবহাওয়া মনোরম ছিল। হালকা মেঘলার সাথে 16 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল তাপমাত্রা। আমরা প্রায় 5 কিলোমিটার গতিবেগে হাঁটছিলাম। আমাদের বন্ধুর প্রতিদিনকে আমরা ফটো মিস করছি, তাপসকে আমরা ফটো মিস করছি। দূর থেকে আমরা নন্দী দ্বার দেখতে পেলাম। এত সবের মধ্যে বলা হয়নি কুম্ভ মেলা কি। কুম্ভ মেলা হলো হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এটি পৃথিবীর সব থেকে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। আমরা যতই এগোচ্ছি ভিড় ততই ঘনীভূত হচ্ছে, তাই আমাদের সঙ্গীদের পরস্পরের খুব কাছাকাছি থাকতে হচ্ছে, কেননা
এই ভিড়ে যে কেউ হারিয়ে যেতে পারে। বাবুকে দেয়। প্রায় 1.5 ঘন্টার ওপর আমাদের হাঁটা হয়ে গেল, কিন্তু রাস্তা আর ফুরোচ্ছেই না। একটা এ যেন অন্তহীন যাত্রা। আমরা নন্দীদারে পৌঁছিয়ে বাদিক চেপে চ, এগিয়ে চলতে গেলাম। মূল সঙ্গম স্থলে হয়তো আমরা পৌঁছতে পারবো না, এখন সেটা নৌকা বন্ধ। যাতায়াতে রেস্ট্রিক্টেড করা। ত্রিবেণী সঙ্গমের ঘাট থেকে নৌকা করে ত্রিবেণী সঙ্গমের চৌক বা চড়ায় যাওয়া যায়। সেই নৌকা সার্ভিস এখন বন্ধ। বাইকে এলো কোথেকে? দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গমের দ্বার। আমরা সঙ্গম ঘাটের আমরা কাছাকাছি অবশেষে পৌঁছে সঙ্গম গেছি। দ্বারে এসে পৌঁছেছি। ওই সঙ্গম দ্বার পেরোলেই দেখা যাচ্ছে সঙ্গম পৌঁছে দ্বার। যাব সঙ্গম ঘাটে। সামনে গব্বর, এর পাশে আমার এক মামাতো ভাই সুজয়। বল তাপসের কথা বল একবার, তাপসকে খুঁজে পাচ্ছি না। তাপস নেই বলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আর প্রতিম দাস প্রতিদিন দাকেও বড় মিস করছি। সঙ্গম ঘাটের কাছাকাছি পৌঁছে আমাদের ভ্রমণ সঙ্গী গব্বর একটু ভাবপ্রবণ হয়ে পড়লেন। আমাদের নিয়মিত সঙ্গীদের অনুপস্থিতি অনুভব করলেন। ভিড় যাতে জমে না যায় সেজন্য সুরক্ষা কর্মচারীরা সদা ব্যস্ত ছিলেন। আমরা ত্রিবেণী সঙ্গমের ঘাটে পৌঁছে গেলাম। আবার পর এতক্ষণ এমনি ছিল। জয় গঙ্গা মাইয়া কি। অসংখ্য ভক্তরা স্নানে ব্যস্ত। ত্রিবেণী সঙ্গমের ঘাটের পাড়ে বাঁধ দিয়ে আমাদের স্নানের জায়গা করা হয়েছিল। গভীরতা ছিল বড় জোর কোমর সমান। আমারটাও ধরবি। আর বাঁধের ওপারে নৌকায় করে সুরক্ষা কর্মচারীরা মোতায়েন ছিলেন। যতদূর চোখ যায় শুধু লোক আর লোক। সবাই ত্রিবেণী সঙ্গমের ঘাটে স্নান করছে। এক হাতে এটা ধরে রাখ, ওটা রানিং থাকবে, এই হাতে টোটালটা ধরে রাখ। জয় গঙ্গা মাইয়া কি। পুরো ডুব দে একবার, পুরো ডুব দে। আর দেখ এই সামনে আয়। আমাদের সঙ্গী তপন দাস, যাকে আমরা খেপাদা বলে ডাকি, কিছুতেই পুরো ডুব দিতে পারছিলেন না পায়ে সামান্য চোট থাকায়। উনি আমাদের ফেলুদা। অবশেষে বাঁধের দড়ি ধরে উনি পুরো ডুব দিতে পারলেন। আপনারা হয়তো ভাবছেন ওকে ফেলুদা বলা হলো কেন। কারণ উনি 6 ফুট লম্বা, 2 হাতে সমানে শুটিং করেন, মানে ছবি তোলেন, আর যাবতীয় এডিটিং ওনারই কাজ। উনি আমাদের ভ্রমণের প্রধান উদ্যোক্তা। আর আমাকে আপনারা লালমোহন বাবু বলতে পারেন, আর অপর সঙ্গী গব্বরকে বলতে পারেন তোপসে। উনি ফেলুদার ছায়াসঙ্গী আর ধার্মিকও বটে, নামের সঙ্গে তাই সম্পৃক্ত তাপস তোপসে। হিন্দু পুরাণ অনুসারে দেবতারা মহাপরাক্রমী অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনের পর দেববৈদ্য ধন্বন্তরী অমৃত ভরা কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু অসুরদের হাত থেকে অমৃত কুম্ভকে রক্ষা করবার জন্য দেবরাজ ইন্দ্র পুত্র জয়ন্তকে ওই কুম্ভ নিয়ে পালাতে বলেন। তখন জয়ন্ত ওই অমৃত কলস নিয়ে পালাতে গিয়ে হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনীতে প্রতি 3 দিন পর পর অবস্থান করেন।
এবং 12 দিনের দিন ফিরে আসেন। কথিত আছে ওই অঞ্চলগুলোতে অমৃতের কয়েকটা ফোঁটা পড়ে যায়। ওই স্থানগুলোতে অমৃত পড়ার কারণে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি 3 বছর অন্তর অন্তর ভারতের 4টি অঞ্চল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন হয়। প্রতি 12 বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা। এইভাবে 12 বছরকে সনাতন তথা হিন্দু ধর্মীরা এক যুগ হিসেবে কল্পনা করেন, আর 12 যুগ অর্থাৎ 12 গুণিতক 12 144 বছর পর সে হলো মহাযুগ। মহাযুগে মহাকুম্ভ। স্নান করার পর আমরা ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করে আনলাম। স্নানের পর রাস্তার পাশের ভান্ডারা থেকে গরম গরম খিচুড়ি খেয়ে রাতে থাকার ব্যবস্থার খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো আশ্রয়স্থল পাচ্ছিলাম না, সব পূর্ণ। অবশেষে উত্তরপ্রদেশ সরকারের জন আশ্রয়স্থল আমাদের পরিশ্রম অনেকটা লাঘব করেছিল। এখানে সুন্দর থাকার, ঘুমানোর পাশাপাশি ফোন রিচার্জ, পানীয় জল ও শৌচালয়ের সুবন্দোবস্ত ছিল। আমরা এই কেন্দ্রে কার্যনির্বাহী পরিচালকের সঙ্গে কথাবার্তা বলি। উনি আমাদের গেস্ট হিসেবে নিখরচায় থাকার ব্যবস্থা করে দেন। আমরা 1 ঘন্টা বিশ্রামের পর পার্শ্ববর্তী মেলা অঞ্চল ঘুরতে বেরালাম। ঘুরতে বেরিয়ে প্রথমেই দেখতে পেলাম ওয়াটার এটিএম বা ওয়াটার ভেন্ডিং মেশিন। দেখলাম একটি রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে। আমরা সেখানে প্রবেশ করলাম এবং ছবিও তুললাম। তারপর সন্ধ্যা 7:30 নাগাদ ফিরে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর 4টে নাগাদ ত্রিবেণী সঙ্গমের চকে পৌঁছানোর জন্য রওনা হলাম। প্রায় ঘণ্টাখানিক পর ত্রিবেণী সঙ্গমের ঘাটে পৌঁছালাম। এখন কেমন লাগছে স্নান করে? স্নান করে তো ভালোই লাগছে, তখন ঠান্ডা লাগছিল, স্নান করে ওঠার পর আর সেই ঠান্ডার অনুভবটা নেই। ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে? ব্যবস্থাপনা তো খুব সুন্দর। একটা ইনসিডেন্ট ঘটে গেছে শুনেছিলাম, কিন্তু এখানে তার রেস মাত্র নেই। ব্যবস্থাপনাও খুব ভালো। এখন তো ভোর 4:30, তো এখন আপনারা কোথায় যাচ্ছেন? এই তো এখন এই আরেকবার, কালকে স্নান করেছি, আরেকবার স্নান করার ইচ্ছা আছে, সেই জন্য সঙ্গম এই রত্নদ্বার দিয়ে প্রবেশ করছি সঙ্গমে। সঙ্গম চক তো সামনে, আপনারা কি নৌকায় উঠবেন? ইচ্ছা তো আছে, যদি চালু থাকে অবশ্যই উঠবো। আর ওপারে বোধহয় আখড়াও আছে। হ্যাঁ, আখড়া আছে। এবার আখড়ায় যদি না যাই তো এটা কুম্ভ মেলাটা আসাটাই একটু কম হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, সেই জন্য আখড়ায় তো অবশ্যই যেতে হবে। ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক। চলুন। সুরক্ষার কারণেই নৌকা করে সঙ্গমের ঘাট থেকে ত্রিবেণী সঙ্গমের চরে যাওয়া বন্ধ ছিল, কিন্তু 12টি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল ত্রিবেণী সঙ্গমের চৌক বা চরে যাওয়ার জন্য। আমরা 9 নম্বর সেতু দিয়ে গিয়েছিলাম। মেলার লাউডস্পিকারে ভেসে আসা এক অদ্ভুত সুন্দর প্রভাতী গান আর সঙ্গমের চরে বাস করা পক্ষীকুলের কলকাকলিতে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্যের উপস্থাপনা হয়েছিল। প্রতি 3 বছর অন্তর ভারতের 4টি অঞ্চল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক ও উজ্জয়িনীতে পর্যায়ক্রমে কুম্ভ মেলার আয়োজন হয়। প্রতি 12 বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা।
এইভাবে 12 বছরকে সনাতন এবং হিন্দু ধর্মীরা এক যুগ হিসেবে কল্পনা করেন। আর 12 যুগ অর্থাৎ 12 × 12 144 বছর পর সে হলো মহাযুগ। মহাযুগে মহাকুম্ভ। সেতু দিয়ে পার হতে হতে আমাদের যেন মনে হলো আমরা এক পুরনো মহাযুগ অতিক্রম করে নতুন এক মহাযুগে পদার্পণ করছি। সেতুর ওপর দিয়ে বেশ কয়েক মিনিট হাঁটার পর আমাদের মনে প্রশ্ন উঠল, কি আছে ওই সেতুর ওপারে? আমরা কোথায় চলেছি? ओ भाई साहब, आप लोग कहाँ जा रहे हैं? भाई साहब ज़रा बोलेंगे आप लोग कहाँ जा रहे हैं? बोलिए ज़रा। मालूम नहीं, पता नहीं। पता नहीं। तो अखड़ा में जाना है? लोग जा रहा है, हम भी जा रहा है। अच्छा ठीक है। किधर जाएंगे वो जाने का बाद ही मालूम पड़ेगा किधर जा रहा है। लेकिन ये जो पुल बना है तो बढ़िया है जाने के लिए। हाँ, बहुत सारे पुल बनाए हैं, फोल्डिंग पुल है, टेम्पोररी। ओ अच्छा, लेकिन ये तो बढ़िया है। कि 29 तारीख के बाद ये उठ जाएगा, हट जाएगा ये सब? जाएगा ये अच्छा। पुल हट जाएगा। যেতে যেতে আমরা গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে চর পড়েছে দেখতে পেলাম। ওই চরে অসংখ্য পাখি বসে আছে তাও দেখতে পেলাম। হঠাৎ করেই এক ঝাঁক পাখি উড়ে সূর্যের সোনালি আলোয় স্নান করে চলে গেল। যেন পরমা প্রকৃতি তার শৈল্পিক নিপুণতায় নিজের হাতে এই চিত্রপট আমাদের চোখের সামনে এঁকে দিলেন। যেতে যেতে দেখতে পেলাম বাঁক কাঁধে ধর্মীয় উপকরণ নিয়ে চলেছেন এক ফেরিওয়ালা। রং বেরঙের উপকরণে পরিবেশ আরও রমণীয় হয়ে উঠল। সবই যেন প্রকৃতি তার নিজের শৈল্পিক সত্তা আমাদের সামনে প্রকাশ করছে। বলছে, ওই দেখো, এই তো জীবন, তারই জয়গান তোমরা গাও। এবারে সঙ্গম চক বা ত্রিবেণী সঙ্গমের চরে পৌঁছে গেলাম। আমরা নৌকা করে আসতে পারিনি, তাই নৌকায় নেওয়া সেলফি পয়েন্টের ছবি আমাদের নৌকা যাত্রার সাক্ষী। ত্রিবেণী সঙ্গমের চক বা চড়াতে পৌঁছে সেখানেও ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করতে প্রস্তুত হলেন আমাদের এক সঙ্গী। আমাদেরও জল ছেটালেন। এছাড়া আরও অনেকে এই ভোরবেলায় সঙ্গমের এই জলে স্নান করছেন দেখতে পেলাম। স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম চড়ায় ঘুরে বেড়াতে। মনে পড়ে গেল সেই বাংলা প্রবাদ, চড়ায় বড়ায় ঘুরে বেড়ায়। স্বস্তিক দ্বারের সামনে আমরা ছবি তুললাম। इस पर साधुओं का मेला बैठा है, साधु संत लोग इस पर बैठा है। এই সাধুর মেলায় সাধুরা বসে আছেন, তাদের প্রাত্যহিক আচার অনুষ্ঠান সারছেন। আমরা নাগা সন্ন্যাসীরও দেখা পেলাম, যিনি ভোরের পূজার আয়োজনে ব্যস্ত। আজ ভোরের তাপমাত্রা ছিল 12 ডিগ্রি, এখন হয়তো 14-15 ডিগ্রি সেলসিয়াস হবে। তা সত্ত্বেও ওনারা বস্ত্র পরিধান করেন না। এরপরেই দেখতে পেলাম
গীতা প্রেসের একটা স্টল, যেখানে নানান পুজোর উপকরণ এবং ধর্মীয় বই, বিশেষত গীতা বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে বলি, রাম মন্দিরের রিপ্লিকার পাশেই আরও একটি বুক স্টলের দেখা পেয়েছিলাম। তা হলো ইন্ডিয়ান বুক ট্রাস্টের ভ্রাম্যমান বুক স্টল। ধীরে ধীরে সূর্যদেবের দেখা মিলল। আগো মোহন প্যারে, জাগো মোহন প্যারে, সাবরি সুরত মরা মন ভাবে, সাবরি সুরত মেরা মন ভাবে। দেখা মিলল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তাঁবুর। দেখতে পেলাম চরের অসংখ্য অগণিত আখড়ার সাধু সন্ন্যাসীদের। এই যে দেখছেন, এটি একটি আখড়ার তাঁবু। এরকম অসংখ্য তাঁবু তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্যে। আখড়াগুলোর মধ্যে নীলমণি আখড়া, জুনা আখড়া বিশেষ উল্লেখযোগ্য। এখানে একটা প্রাচীনকালের মতন তপবনের ঋষিদের আবাসস্থল তৈরি করা হয়েছে হোগলা পাতা আর বেড়া ও চাটাই ব্যবহার করে। আরও একটি আখড়ার ছবি, যেখানে ভিডিও করা সম্ভব হয়নি, সেখানে আমরা স্থির চিত্র তুলে রেখেছি। এটি জুনা আখড়ার ভিতরের করা চলচ্ছবি। এখানে সাধু সন্ন্যাসীরা ভোরের প্রাত্যহিক আচার অনুষ্ঠানে ব্যস্ত। এই রকম বহু আখড়াতেই আমরা ঘুরে বেড়ালাম, যে সমস্ত আখড়াতে আমাদের যেতে দেওয়া হয়েছিল। এই সাধু সন্তুষ্ট চিত্তে আমাদের দর্শন দিলেন। এরকম নানা আখড়ায় আমরা ঘুরে বেরিয়েছি। সমস্ত দ্বীপটি অর্থাৎ চরটি এই সাধু আর সন্ন্যাসীদের আখড়ায় পরিপূর্ণ। আর হবেই বা না কেন, কুম্ভ মেলা তো মূলত ভারত তথা বিশ্বের সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বী সাধু এবং সন্ন্যাসীদের মিলন মেলা। আর আমরা তো আসলে দর্শক। যেমন সারা বিশ্বের খেলোয়াড়দের মিলন মেলা অলিম্পিক, আর আমরা সবাই দর্শক। চড়ায় ঘুরতে ঘুরতে আমরা আবার ত্রিবেণী সঙ্গমের চড়ার ঘাটে এসে পড়লাম। এখানেও একটি আখড়ার ছবি। এখানেও তাদের প্রাত্যহিক আচার অনুষ্ঠান চলছে। এই সবই নানান আখড়ার ছবি, যেখানে সাধু সন্ন্যাসীরা প্রায় 2 মাস যাবৎ অধিবাসী হয়ে থাকেন। এই সাধু প্রসন্ন চিত্তে কীর্তনের সময় আমাদেরকে তাঁর ছবি তুলতে দিলেন। সাধু সন্ন্যাসীরা হিমালয়, কন্যাকুমারী, সাগরদ্বীপ, আবার কেউ কেউ এসেছেন অজন্তা ইলোরা থেকে, এমনকি আসাম, অরুণাচল প্রদেশ থেকেও এসেছেন। আমরা এবার আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ করে ফিরতে তৈরি হলাম। আর সকলের কাছে ছিল 3রা ফেব্রুয়ারি 2025 ত্রিবেণী সঙ্গমের ঘাট থেকে সংগ্রহ করা জল। এবার আমরা সেতু থেকে নেমে ফিরতে লাগলাম স্টেশনের দিকে। দেখতে পেলাম অসংখ্য লোক আমাদের মতোই কাঁধে ঝোলা নিয়ে ফিরে চলেছেন। প্রায় সকলের কাছেই আমাদের মতন ত্রিবেণী সঙ্গমের ঘাট থেকে সংগ্রহীত জল রয়েছে, তাই সকলের ঝোলাই বেশ ভারী। ভারতের নানান প্রান্তের লোকেরা দলে দলে এসে
ত্রিবেণী সঙ্গমের ঘাটে স্নান করেছেন, আবার দলে দলে তারা ফিরে যাচ্ছেন। এইভাবে ফেরার সময় স্টেশনে যাওয়ার আগে একটা বড় বহুজাতিক সংস্থার ভাণ্ডারায় আমরা মধ্যাহ্নভোজ সেরে নিলাম সম্পূর্ণ নিখরচায়। পথের পরিশ্রমে আমরা সবাই স্বভাবতই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা ফিরে চললাম কলকাতায়, কিন্তু সাক্ষী হয়ে রইলাম এক মহাযুগের প্রারম্ভের। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম কম্পিউটিং আর ন্যানো টেকনোলজির হাত ধরে আগামী মহাযুগ কী নিয়ে অপেক্ষা করছে মানবতার জন্যে কে জানে। ওই কথাটা মনে আছে তো? সেতুর ওপারে কি আছে, গেলে তবেই জানতে পারবে। নমস্কার।